শুভেচ্ছা নেবেন ঈদের ভালোবাসা, ঈদ মুবারক। আরটিভির বর্ণাঢ্য 7 দিনব্যাপী আমাদের এই আয়োজনে সর্বশেষ দিবসের আমাদের প্রাণলিয়ার প্রেজেন্সের ঈদ কার্নিভালে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সঙ্গে থাকবেন, কারণ আজকে যিনি এসেছেন তিনি অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকের মাঝে জায়গা করে নিয়েছেন, দারুণ গান করেন, আর অতি সম্প্রতি এই ঈদের সিনেমায় নাম লিখে দারুণ বাজিমাত করেছেন। কথা বাড়াতে চাই না, কারণ কথা আগাতে চাই তার সঙ্গে গল্প করে। প্লিজ ওয়েলকাম ভেরি ট্যালেন্টেড অভিনেতা খায়রুল বাশার। আপনাকে দেখে ভালো লাগছে, বড় পর্দায় দেখছি, বড় পর্দা থেকে এসে আবার এখানে দেখছি, এই জন্য আরো ভালো লাগছে। সেটা ব্যাপারে একটা অভিনন্দন জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। আমরা ঈদ নিয়ে কথা বলবো, আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলবো, তার আগে কিছু ঝটপট প্রশ্নের চটপট উত্তর আশা করছি। এসেই ঝটপট প্রশ্ন। একদম। সিনেমা নাকি নাটক? দুটোই। শুটিং সেটে না গেলে সবচেয়ে বেশি কাকে মিস করবেন? প্রোডাকশন বয়। প্রোডাকশন বয়, সবচেয়ে কাজে। কারণ খুব বেশি খোঁজ নেই তারাই। আয়নার সামনে দাঁড়িয়ে শেষ কবে নিজের সঙ্গে কথা বলেছিলেন? বহুদিন কথা বলিনি। বলা হয় না, কথা বলার এত আয়নার মানুষ। সামনে দাঁড়াই কম, এই জন্যই। আচ্ছা, যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তবে কি করতেন? অনেক কিছু ঠিকঠাক করতে চাইতাম আর কি, যেটা আচ্ছা। আমার হাতে করে ফেলা পসিবল, কিন্তু মানুষের সামনে করাটা একটু মুশকিল, বাট অনেক কিছু ঠিকঠাক করার চেষ্টা করতাম। ওকে, নাইস, ইটস এ ভেরি ডিপ অ্যান্সার, আই অ্যাপ্রিশিয়েট। ভক্তদের দেওয়া সবচেয়ে উদ্ভট কমেন্ট অথবা উপহার কি ছিল এখন অবধি? একটা গিফট ছিল এরকম, যে এরকম বিশাল একটা বক্স, তো এটা প্রথম খুলতেই আমার একটা ছবি আসে একদম শুরুর দিকের। তো আমার মোটামুটি যত ছবি সব সে মোটামুটি কালেক্ট করে ফেলেছে, এবং ওইগুলো দিয়ে একটা বক্স করা, সেটার প্রত্যেকটা ছবি নিচে একটা করে কথা তার। তো এরকম ছিল, এবং কে পাঠালো আমি জানি না এটা। আর লাস্ট কিছুদিন আগে আমার পেজে যখন 1 মিলিয়ন ফলোয়ার হলো, আমি নিজেও জানি না, বাসায় ফিরে দেখি যে একটা কেক, তারপর ফুল এবং কিছু ইয়ে দিয়ে আমাকে শুভেচ্ছা জানানো একটা চিঠি। এটাও কে পাঠিয়েছে আমি জানি না, তো এটাও খুব ভালো লাগার ছিল। আর উদ্ভট মাঝে মাঝে বলে চুলগুলো দেখে তো আপনার ঠিক কিনা, আমার চুল নাকি আমি নকল চুল। পরচুলা ব্যবহার করি, এরকম কারো কারো মন্তব্য আর কি। আমার মনে হয় যে হয়, এটা কেন বলে আমি জানি না। আসলে যে মানুষ কখন কি ভাবে, কেন ভাবে, হ্যাঁ, কেন আমরাও তো ভাবে? এগুলো খুঁজে পাই না। হ্যাঁ। আপনার সম্পর্কে শোনা সবচেয়ে গুজব কোনটা আপনি শুনেছেন? একটা না, একই সময়ে আমি এরকম 4টা রিমোট শুনলাম আর কি, যে 4 জনের সাথে আমার রিলেশন চলছে, এবং আমার কোয়ার্টিসদের সাথে আর কি। তো এটাই যে হাউ কাম, এটা কিন্তু একটা শুনলাম, শুনলে আমার কাছে মনে হলো আচ্ছা মানুষ ভাবতেই পারে। পরে আরেকটা শুনলাম, একই দিনে 4টা ঘটনা, 4টা প্রেম করে বেড়াচ্ছি, নিজেকে সামটাইমস মনে হয় যে আমি কি হনুরে। এবারের খায়রুল বাশার একটা নতুন ভাবে দর্শকদের সামনে এসেছেন বনলতা সেন, এবং যেটারও একটা গল্প আছে, দীর্ঘ সময় শুটিং হয়েছে, তো তার মানে একটা দীর্ঘ অপেক্ষা, আর্টিস্ট হিসেবে অপেক্ষা, রিলিজ হয়েছে, একটা উন্মাদনা তৈরি হয়েছে অডিয়েন্সের মাঝে, আমরা অনেক প্রশংসা পাচ্ছি, সমালোচনাও আছে, যেটা খুবই দরকার। আপনার অনুভূতি এবং উপভোগ কেমন চলছে দুটোই জানতে চাই। সিনেমাটা আসলো, ঈদ উদযাপন করলাম, সিনেমাটা উদযাপন করলাম, দর্শকও উদযাপন করছে আসলে। তো এটাই সবচেয়ে বেশি ভালো লাগার। আমাদের এই পর্যন্ত শো যাচ্ছে মোটামুটি হাউসফুল, তো এটাকে মোটামুটি বলা যায় যে দর্শকদের উদযাপনই বলা চলে। তো ওনারা প্রশংসা করছে কাজটার, ভিন্নমাত্রার একটা কাজ, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো অনেকেরই তো আরও জীবনানন্দ, তো আসলে জীবনানন্দ দাশ, ওনাকে তো আসলে বোঝা খুব টাফ। তো ওনার একদম যে আত্মজীবনী এরকম গল্প না, ওনাকে নিয়ে একটা বিশ্লেষণ, ওনার কবিতা নিয়ে বিশ্লেষণ, এবং বনলতাকে খোঁজা, সব মিলিয়ে আর কি একটা থ্রিলিং জার্নিও বটে। এখন এই জার্নিটা যারা জীবনানন্দ দাশ ওনার জীবনের জার্নিটা জানেন এবং ওনার কর্মের জার্নিটা জানেন, ওনারা এটা একটা পাজলের মতো মিলাতে পারবেন, এবং তার মজাটা ওনারা বুঝবেন আর কি। যেটা বলতে যাচ্ছি যে হয়তো 1-2টা সিন মিস করে যাচ্ছে কেউ, বা বুঝতে সমস্যা হচ্ছে, বাট মুগ্ধ হতে সমস্যা হচ্ছে বলে আমার মনে হয় না, কারণ সিনেমাটা খুবই খুবই কবিতার মতো এক সিনেমা। এবারে আমি যেটা দেখলাম, এবারে সবগুলো মুভি নিয়েই একটা নেতিবাচক মন্তব্য, এবং আমি ম্যাক্সিমাম মানুষকে যে কোনো মুভি সম্পর্কে শুনেছি তিনি বুঝেন নাই। এবারে এই ট্রেন্ডটা খুব চলছে। এবার আমরা যদি বলি যে আমাদের বনলতা সেন, সেটা একটা মানে গবেষণাধর্মী ফিকশনাল উপস্থাপন এটা। তো এটা একটা মহৎ দিক আছে আসলে, এবং আমি মনে করি এটা একটা আর্কাইভাল ভ্যালু আছে, এবং যারা এনজয় করা তারা অবশ্যই এনজয় করবেন, এবং যারা এনজয় না, আমি মনে করি সবারই এটা এনজয় করার কথা। এটা রোহিত সিনেমাটা নিয়ে কথা হচ্ছে যে রোহিত খুব চমৎকার, আমরা এটাও শুনছি। বনলতা সেন নিয়েও কিন্তু পজিটিভ রিভিউ অনেক বেশি, যারা রিভিউ লিখতে পারেন ওনারা পজিটিভই লিখছেন, 1-2টা হয়তো ব্যতিক্রম।
বাট সবাই এটা নিয়ে যে প্রশংসাটা পাচ্ছি আসলে বনলতা সেন থেকে, এত ভালো দর্শক আমাদের আছে এটা মানে ভাবনাতীত। হ্যাঁ, আর রোহিত নিয়েও খুবই পজিটিভ রিভিউ পাচ্ছি। অনেকেই ওইটাকেও নিয়েও বলছে যে আমরা অনেক কিছু বুঝি নাই, বাট এটাও বলছে যে সিনেমাটা অনেক সুন্দর। তো এইবার যে ফিল্মগুলো আসছে, তারপর রকস্টারের কথা যদি বলেন, যে শাকিব খান উনি ওনার অভিজ্ঞতায় বলেন, ওনার যে দীর্ঘ জার্নি বলেন, সেই জায়গা থেকে এত অভিজ্ঞ একজন অভিনেতা, হ্যাঁ, ওনার পারফরমেন্স নিয়ে কারো কোনো কথা নাই এবং কথা থাকার কথাও না। বাট সিনেমাটা নিয়ে বলছে অনেকে যে আমি ঘুমাচ্ছিলাম, আমি এটা সেটা, এগুলো খুবই মানে বাজে কথা। আপনি ঘুমাচ্ছিলেন কেন সিনেমা হলে গিয়ে? তা আপনি ঘুমাচ্ছিলেন বলছেন, আপনি বলছেন বুঝতে পারছেন, এটা খুবই বাজে কথা। আমরা সিনেমাটাই এনজয় করতে যাবো। সবাই যদি বিচারকের ভূমিকায় গিয়ে বসি, তাহলে আমার মনে হয় সামটাইমস যে আমাদের যে ডিরেক্টর সংকট, আমি এইটা মনে করি এবং বলিও আমি যে আমাদের আরো ভালো প্রচুর ডিরেক্টর দরকার। যারা আছেন ভালো আরো দরকার, যারা আছেন দারুণ, হ্যাঁ, কিন্তু এখন অনেক আরো জায়গা আরো আছে দরকার। কাজ করার। তো এই এত বিচারকদের মধ্যে কেন ওনারা একটু দয়া করে আসলে সামনে আসবে না পরিচালক হিসাবে, সেটাও একটা প্রশ্ন। আমরা আগাচ্ছি, এটাই বড় কথা। আমরা ভিন্ন ধর্মের সিনেমা আমাদের আসছে, আমরা আশান্বিত হতে যাই যে সামনে আরো আসবে অনেক। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ভারতের বিখ্যাত ছবি 3 Idiots এর একটা ডায়লগ আছে, যেটা আমির খান দিয়েছিলেন, যে আমরা কেন ভাবি না আজকে সকালে ঘুম থেকে উঠে যে আজকে নতুন কিছু শিখবো, নতুন কিছু দেখবো, নতুন কিছু জানবো। এই ইচ্ছাটা যখন থাকবে তখন আমরা অনেক নতুনকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। হ্যাঁ, বাট আমি গ্রহণ করা খুব বেশি important। এক্স্যাক্টলি আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে বাংলা ভাষাভাষী যে জনগণ এই ভারতীয় উপমহাদেশে জীবনানন্দ দাশকে কখনো শোনেননি বা বনলতা সেনকে চেনেন না, সংখ্যাটা আমার কাছে মনে হয় পাওয়াটা খুব কঠিন। এই গল্পের সাথে সম্পৃক্ত হয়ে ওঠা এবং জীবনানন্দ হয়ে ওঠার গল্পটা। শুরুতে অডিশন, উজ্জ্বল ভাই ডাকলেন, অডিশন দিলাম। অডিশন দেওয়ার পর চলে আসলাম এবং অডিশনে গিয়ে কিছু প্রশ্ন ছিল আমার, যে মানে যেই সিকোয়েন্সটা দেয়া, সেটা পড়েই মনে হচ্ছিল এটা দারুণ কিছু। তো আচ্ছা, আমি বলছিলাম যে একটু আগে পরে আর কিছু সিকোয়েন্স দেন, পরে চরিত্রটাকে আরেকটু বুঝি, তারপর প্লে করি। এটা এই একটা দৃশ্যে তো ঠিক বোঝা যাচ্ছে না সে কোন পরিস্থিতিতে কি প্রেক্ষাপটটাও তো বুঝতে হবে। তুমি বলছিল যে তুমি করে যাও, যেটা বোঝার আমি বুঝবো। আচ্ছা, এই যে তুমি এটা না বুঝে এইটুকুর উপর যা করছো, এটা দেখে আমি জাজ করবো, এটা দেখে আমি একটা আমার মতো করে বুঝে নিব। আমি ওকে, আবার অডিশন দিতে গেলাম, অডিশন দিয়ে আসলাম, বললো ঠিক আছে যাও। তো সেদিনও একই রকম আমার আবদার ছিল ওনার কাছে, বাট উনি বলে যাও। তার কিছুদিন পর উনি আমাকে ফোন করলেন, বললেন তুমি কবি জীবনানন্দ দাশ তুমি পড়ছো। হ্যাঁ, আমি তখন খুবই মানে অবাক হয়ে বললাম ওনাকে যে জীবনানন্দ দাশ কি কোনো চরিত্র এমনিতে, নাকি কবি জীবনানন্দ দাশ? বললো যে কবি জীবনানন্দ দাশ। জানতাম বনলতা সেন হচ্ছে তো কবি তার হবে, creation, কিন্তু হ্যাঁ। আমার কাছে অবাক লাগার বিষয় ছিল যে হয়নি। ওয়াই মি। আমাকে কেন উনি এভাবে চিন্তা করলেন? কারণ এটা যদি ওনার চরিত্র করতে হয়, অবশ্যই এটা পিরিয়ডিক্যাল ফিল্ম হবে, তাহলে সেখানে আমার লুকের ব্যাপারটা আসবে। আমি কি কোনো দিক থেকে ওনার মতো দেখতে? আমি আবার দৌড়ায় আয়নার সামনে গেলাম। তো আয়নার সামনে গিয়ে একটু দেখলাম, তো মনে হলো যে না, আমি তো কোনোভাবে না। বাট যখন উজ্জ্বল ভাই ডাকলেন, বসলাম, স্ক্রিপ্ট পড়লাম, উনি আমাকে 2টা ছবি এঁকে পাশাপাশি দিচ্ছেন যে দেখো। আমি দেখে তো অবাক যে হ্যাঁ, একটু ইমপ্রুভ করলেই তো এদিক ঠিকঠাক করলেই তো জীবনানন্দ দাশের মতোই প্রায় চলে আসছে আদলটা। তো তারপর সেটা কিভাবে হবে, সেটা একটা দীর্ঘ ছিল, বাট চরিত্র কিভাবে হয়ে ওঠা সেটাই বলি। তো ওনার কবিতার প্রতি আমার ভালো লাগা ছিল, আরো কবিতার প্রতিই আমার ভালো লাগা আছে আসলে। তো সেখানে ওনার কবিতা তো আমার কাছে মানে বিস্ময় রকমের ভালো লাগা। আর প্রথম দিকে খুবই বুঝতাম না কবিতা, তারপর ধীরে ধীরে বুঝতে শেখা, কবিতা বুঝতে শেখা। তখনই যে আগে বুঝতাম না, মনে হতো যে মাথার উপর দিয়ে যাচ্ছে কি লিখছে, তারপর একটা হার্টের ভিতর পড়তে দিয়ে পড়তে যাচ্ছে। এটা হার্টের ভিতর দিয়ে যেত, মগজে একটা মগজ চর্চা তৈরি হতো। তো ওনার প্রতি এক ধরনের ভাবনা ছিল যে উনি কোন অবস্থায় বসে এমন কবিতা লিখতে পারেন, এরকম জল্পনা কল্পনা ওনাকে নিয়েছিল। উনি তো আসলে খুবই কুয়াশার মতো মানুষ, রহস্য মানুষ, এবং আমাদের কাছে এখনো রহস্য, এখনো উনি আমাদের কাছে একটা প্রশ্ন, বনলতা সেন একটা প্রশ্ন। তো সুবিধা ছিল যে স্ক্রিপ্টটা তো একটা ব্রেকেট, এর ভিতরে যে বক্তব্য, যে বিষয়, যে Guideline, পরিস্থিতি, হ্যাঁ। সেটা আমাকে মিনিংফুল করে তোলার একটা চেষ্টা ছিল এবং সেটাকে বিলিভেবল করে তোলার চেষ্টা ছিল। এভাবেই আসলে জীবনানন্দ সম্পৃক্ত হওয়া। হয়ে আসা। হ্যাঁ, প্রথম শো হলে গিয়ে দেখেছেন, অভিজ্ঞতাটা কেমন লাগছিল? সিনেমা হলের অভিজ্ঞতাটা যেমন আগেও আমার কিছু সিনেমা আসছে, তো অভিজ্ঞতাটা ওই যে একই রকম মনে হয়, যে ওই একটা ক্রিকেট
মাঠ বা স্টেডিয়াম, সেখানে গ্যালারি ভর্তি বল দর্শক। হাঁকাচ্ছি, আচ্ছা, কখনো মনে হয় ছক্কা উঠছে, কখনো বাউন্ডারি হচ্ছে, তখন দর্শকের সেই রিয়াকশন। বাট এই ফিল্মটার ক্ষেত্রে সেটা ছিল না। এই ফিল্মটা ছিল পুরো ফিল্ম দেখার পর যে রিয়াকশন সবার। আমার মনে হয় যে প্রথম দিন আমরা মোটামুটি 2-2.5 মিনিট ক্ল্যাপ পেলাম। তো এটা যত ক্ল্যাপ বাজছিল, যত সময় যাচ্ছিল, মনে হচ্ছিল কান্না করে দিব 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 অবস্থা। কারণ এই কাজটার পিছনে আমাদের সবার পরিশ্রম অনেক। আর যেটা ধারণা ছিল এই ধরনের ফিল্মের দর্শক কম, বাট দর্শকের আজকে পর্যন্ত যেই আগ্রহ এবং কাজটা দেখে এসে যে ধরনের তাদের বক্তব্য, ভালো লাগা, এটা বিশাল আনন্দের এবং এটা অনেক বিশাল ভালো লাগার এবং এটা এক ধরনের স্বস্তির। ওকে, ভেরি নাইস টু নো, খুব ভালো লাগলো। কেরিয়ারটা শুরু হয়েছিল, যদি একদম স্টাডি দিয়ে আমরা শুরু করি, ঢাকা ইউনিভার্সিটি মিউজিক বিভাগের স্টুডেন্ট ছিলেন আপনি, মাইম করেছেন, অভিনয়। এখন মিস করেন কোনটা বেশি, বা ক্যাম্পাসটাকে মিস করা হয়? ক্যাম্পাস ভীষণ মিস করি। আমার কাছে মনে হয় যে আজীবন যদি ক্যাম্পাসে থাকা যেত, অনেক কিছু শেখা যেত। হ্যাঁ। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়েই আসলে জন্ম হওয়া বলা চলে। আমার গ্রাম কিশোরগঞ্জ, তারপর শহরে বেড়ে ওঠা ময়মনসিংহে, স্কুল কলেজ এখানে। কিন্তু আমার বাসা থেকে স্কুলের এই পথটা আর বাসা থেকে কলেজের পথটা ছাড়া আমি ময়মনসিংহের কিছু চিনতাম না। আচ্ছা, তো ক্যাম্পাসে আসার পর গিয়ে ঘুরি ফিরি চিনি, তখন আর মায়ের বাধা নাই। আম্মা ছেলে বড় হয়েছে। বলতো যে ঘুরুক, হ্যাঁ। এখন তো একটা জায়গায় তাও সেটেল হয়ে যাওয়া। হুম। যেমন হয় যে অনার্স মাস্টার শেষ হতেই আরেক চাপ শুরু হয়। হুম। হ্যাঁ, এখন সেটেল হওয়ার বিষয় যে একটা চাকরি বাকরি, বাস্তবতাটা সামনে চলে আসে। বাস্তবতার সামনে আসে। তখনও হয় যে আচ্ছা স্কুল কলেজ পার হয়ে এখন ক্যাম্পাসে চলে গেলে ওকে, হ্যাঁ সেটেল হয়ে গেল আর কি, এরকম। তো এই ক্যাম্পাসে আসার পর যেমন আমার কিশোরগঞ্জ যেহেতু জন্ম, ময়মনসিংহে বেড়ে ওঠা, ভাষাগত পরিবর্তনের একটা ব্যাপার আসে যে এসে দেখি যে সবাই বলতে যে আমি সংগঠনগুলোতে জয়েন করি, সেখানে আমার সিনিয়ররা খুব চমৎকারভাবে কথা বলেন। আমাদের এখানে অনেক গুণী মহারথীরা আসেন, ওনারা কথা বলেন এবং নানা বিষয়ে কথা বলেন, সেই বিষয়গুলোকে নানা বিষয়ের সাথে রিলেট করেন। তো খুব বিস্ময় নিয়ে শুনতাম। ইভেন আমার সংগঠন না, অন্য কোনো সংগঠনে খুব ভালো কেউ আসছেন যিনি বক্তব্য রাখবেন, আমি গিয়ে পিছনে অডিটোরিয়াম পিছনে বসে শুনতাম সেই কথা। আমার মনে হতো এটা বড় ক্লাস, এটা একটা ভালো যে নতুন করে কিছু বিষয়কে ভাবা, হ্যাঁ একটা অন্য অ্যাঙ্গেলে দেখা, এরকম। তখন এই সংগঠন করা, তারপর মুকাভিনের সাথে সম্পৃক্ত হওয়া, আমার মুকাভিনয় গুরু মীর লোকমান ভাই, তো ওনার সাথে সংগঠনটা আমরা শুরু করি। তারপর দীর্ঘদিন মুকাভিনয় করা, তখন একটা ব্যান্ডও ছিল, চিল্লাপাল্লা করতাম আমরা, তো সেভাবে একটা পরিচিতি আছে। এবং আমরা প্রচুর স্ট্রিট শো, স্টেজ শো করতাম। তো মুকাভিনয় তো তখন একটা নতুন ভাইব নিয়ে আসলো, কারণ এটা খুব চর্চিত শিল্প না, আর্ট ফর্ম না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এটা রেগুলারলি হচ্ছে, সবার কাছে এটা খুব দ্রুত পরিচিতি পায় যে মুকাভিনয় হচ্ছে, এমন এই ফর্মটাকে মুকাভিনয় বলে, হ্যাঁ মাইম বলে। তো আমরাও পরিচিতি পেলাম। তো সেই সময় অনেকে আসতো যে শর্ট ফিল্ম বানাবে, একটা স্ক্রিপ্ট দিত। তো ওই স্ক্রিপ্ট পড়া, ওই শর্ট ফিল্মটা চলো তাহলে করি, ওই তখন বোঝা যে লেন্স কত, তখন বোঝা যে কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, শর্টটা কি হচ্ছে, তখন এইভাবে। তো মিস করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিস করি। এখানেই আসলে আমার বোঝা, শেখা, খারুল হয়ে ওঠা। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সাথে সাথে তো মাইম অভিনয় যেটা আপনি বলছিলেন, ওটার একটা হাইপ ছিল। ওই জায়গাটা থেকে তো প্রায় মোর দেন 400 শো হয়ে গেছে তো। হ্যাঁ, ওই যে স্ট্রিট শো, স্টেজ শো সব মিলে আর কি। তো এই যে মাইম করেছেন আপনি, আমি একটু মাইমটা দর্শকদের দেখাতে চাই ছোট্টভাবে। যেহেতু কোরবানির ঈদ, আপনি কোরবানির মাংসটা খাচ্ছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটটা একটু ব্যথা হয়ে গেল, এই এক্সপ্রেশনটা আমরা খুব এক্সেস হয় বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে যে মুকাভিনয়ের সাথে তো নাই কতদিন, এদিকে 6 বছর, ওইদিকে 3 বছর। আমরা সফট 9 বছর দেখতে চাই, সফট অ্যাক্টিংটা দেখতে চাই। উই আর নট হিয়ার টু জাজ ইউ, সো নো ওয়ারিজ।
দারুণ হয়েছে। আমারই মায়া লাগছিল পেটে ব্যথার জন্য দেখে। এরকম কিছু আর কি। এনিওয়ে Expression হয়। ওয়ান্ডারফুল। আই থিঙ্ক ওই আমার মুখাভিনয়ের প্রতি মুগ্ধ হওয়ার বড় কারণ হচ্ছে একদিন তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ তো ভাই থাকতেন মহসিন হলে, তো ডাকসুর সামনে দিয়ে যাচ্ছি, ডাকসুর সামনে একজন মুখাভিনয় করছেন, ওই মিল লোকমান। আচ্ছা আচ্ছা তো তখন আমার মনে হয় যে সন্ধ্যা হবে এরকম। তা আমি দেখলাম যে একজন মানুষ লাফাচ্ছে বা কিছু একটা, এই তারপর কখন যে ডুবে গেলাম আমি নিজেও জানি না। যখন মুভ করি তখন আমি উপর দিকে তাকিয়ে বললাম যে হাই হাই, প্রায় 1 ঘন্টা চলে গেল। অথচ আপনি ওখানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি 3-4 মিনিট মনে হয় সময় দিলাম মোহগ্রস্ত এখানে। হয়ে হ্যাঁ। গেছেন। হ্যাঁ তো তখন আমার কাছে মনে হলো যে আমি এটা শিখতে চাই, অন্তত আমার বাচ্চা কাচ্চাকে দেখানোর জন্য। সরি, এখন বাংলার ঘরে ঘরে সব দর্শকরা বাচ্চা হয়ে গেছে আপনাকে দেখে। ভেরি নাইস। আমরা আরো প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ক্যাম্পাসে সবচেয়ে বেশি মিস কাকে করেন? ক্যাম্পাসে অনেকজন আমি সবাইকে মিস করি। আবার সবচেয়ে বেশি মিস করি হাসান আক্তার ভাই। আমি ক্যাম্পাসে ঢোকার পরেই এই মানুষটার সাথে, উনি চারুকলার ছিলেন, এই মানুষের সাথে আমার দেখা আমার জীবনে অনেক বড় একটা মানে প্রাপ্তি বলা চলে। ওনার সাথে বসেই কবিতা নিয়ে আলোচনা, ওনার সাথে বসেই সাহিত্য নিয়ে আলোচনা, সিনেমা নিয়ে আলোচনা, ওনার নানা রকম আর্ট ফর্ম নিয়ে ওনার সাথে কথাবার্তা। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমার সে ভাই এবং বন্ধু হাসান আক্তার ভাই, তাকে অনেক বেশি মিস করি। একটু ঈদ নিয়ে কথা বলি, কিন্তু আসলে তো ওই যে আপনি বলছিলেন যে ডাকসুর সামনে একজনের অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়ে 1 ঘন্টা আপনি দেখেছেন, আপনার অভিনয় দেখে তো আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ঈদের নতুন পাঞ্জাবি পরেছেন, ধরেন আমি আপনাকে তরকারিটা দিতে গিয়ে ঝোলটা পাঞ্জাবিতে পড়ে গেল এবং পাঞ্জাবিটা আপনার খুবই পছন্দের, এটা একটু অভিনয় করে দেখা। না, আমি তো এমনিতে খুব পছন্দের হলেও এটা মেনেই নিব, আসলে আমি মেনে নিতে পারি এই আর কি। কিন্তু এখন মেনে নিবেন না আপনি? আপনি দেন, বেড়ে দেন। বেড়ে দিব। ওকে ওকে। না থাক। নাইস, আমার খুবই ভালো লেগেছে বলে আমি দেখতে চেয়েছিলাম। ঈদের দিন সকালে উঠতে আলসেমি লাগে নাকি সবার আগে আপনি উঠে বাকিদের ডেকে তোলেন? আলসেমি লাগে। ভাই ডেকে তুলে আমাকে, ভাই ডাকে, তারপর আম্মাকে বারবার বলে যে নামাজ শুরু হয়ে যাবে, উঠে তুলো, তাড়াতাড়ি গোসল করতে বলো, বের হবো। ইউজুয়ালি তো ঢাকাতে ঈদ করা হয়। না, ময়মনসিংহ। যা এইবার আমরা ঢাকার কাছেই গাজীপুরে ঈদ করলাম। আচ্ছা আচ্ছা, ধরেন ঈদের দিনও আপনি পেটের দায়ে রাইড শেয়ারিং করছেন, মানে অভিনেতা খায়রুল বাশার অভিনয় ছেড়ে দিয়েছেন, তারপর পেটের দায়ে উনি রাইড শেয়ারিং করছেন। এখন যিনি আপনার সার্ভিস নিচ্ছেন উনি আপনাকে চিনে ফেলেছেন, হ্যাঁ। উল্টা উনি আপনাকে বলছেন আমি আপনাকে ভাড়া দিব না, আপনি আমাকে সালামি দেন, আপনার রিঅ্যাকশন কেমন হবে? ভালোই হবে, যে এখনো যে আমার প্রতি তার অধিকারের জায়গাটা আছে সেটা সে শো করছে, এটা আমার ভালো লাগে। মানে ব্যাপারটা এমন, আমি কাজে নেই কিন্তু দর্শকের হৃদয়ে আছে। হৃদয়ে আছে। আচ্ছা, কখনই কেমন হয়েছে আপনি রাইড শেয়ারিং এ উঠেছেন কিন্তু ওরা আপনাকে চিনে টাকাই নিবে না? হ্যাঁ, এরকম অনেকবার। এমন কি হয়েছে, ধরেন আপনি হয়তোবা কোথাও গিয়েছেন, আপনি জানেন, মানে আপনি চাইছেন কেউ আপনাকে না চিনুক, আপনি ওভাবে প্রোটেক্টিভ ওয়েতে গেছেন, কিন্তু ধরেন একদম নাছোড়বান্দা আপনাকে ঠিকই ভয়েস শুনে চিনে ফেলেছে, কিছু একটা খেতে হবে, তার বাড়িতে যেতে হবে? আমি যেমন মাস্ক পরি না, আমি আচ্ছা। সবসময় এভাবেই চলি। হ্যাঁ, 1-2 দিন মাস্ক পরার পর আমি একে তো মাস্কের প্রতি বিরক্তি কাজ করে, দ্বিতীয়ত হচ্ছে যে আরো বিরক্তি কাজ করলো যে মাস্ক পরার পর চিনে ফেলে, তাহলে লাভ কি আমার? চোখ দেখে চিনে ফেলে বা হাঁটি চিনে ফেলে, বা বেশি যেটা যে চোখ আর এই কপালের shape, সাইডটা, এই শেপ দেখে তারা চিনে ফেলে। এখন যারা চেনার আসলে চিনিয়ে ফেলবে আমার মনে হলো, তো কখনো নিজেকে লুকানোর চেষ্টাই করি না। ঈদের নামাজ পড়তে গেলেন, অনেক মানুষ আসছে, সবাইকে আপনি চেনেন না, একজন ভক্ত এসে আপনাকে কোলাকুলি করে বললো যে ভাই আমি বনলতা সেন দেখতে চাই কিন্তু আমার টাকা নাই, 2টা টিকিট দেন। এমন কি হলে তো অবশ্যই দিব। ওকে, সো সুইট, ভেরি নাইস। ওকে, এমন কোন বন্ধু আছে, সেটা মিডিয়াতে বা নন মিডিয়া পার্সন, যে বন্ধুকে সবসময় আপনি ট্রিট দেন, বাড়িতে দাওয়াত দেন, ওর বিপদ আপদে আগে আসেন, কিন্তু ওর ট্রিট দেওয়ার বেলায় হলে ও নাই হয়ে যায়? আমার বন্ধুর সংখ্যা খুবই কম। আচ্ছা, ক্যাম্পাসে আমি যদি বলি যে আমার 1000 খানেক বন্ধু, সবাই আমার বন্ধু, বাট আমার ঘনিষ্ঠতা ছিল মাহফুজের সাথে, সামিতের সাথে। হ্যাঁ, আর এর বাইরে আমার খুব ঘনিষ্ঠতা আছে পাবিল জামান ভাইয়ের সাথে। হ্যাঁ, উনি আসে, আমিও মাঝে মাঝে গিয়ে দেখা করি, উনি আমার বিপদে
একটু হলেও থাকেন, আমি ওনার বিপদে একটু হলেও থাকার চেষ্টা করি। মানে এটা হচ্ছে মিউচুয়াল একটা হ্যাঁ, বন্ডিং আর কি, হ্যাঁ। যে আমি তোমার জন্য তুমি আমার জন্য এবং ব্যাপারটা। ইন্টেনশনালি না যে মিউচুয়াল হয়ে নিলাম, আমরা এরকম হয়ে অনেক গেছে। দীর্ঘদিন আমাদের। আর একটা বন্ধু হচ্ছে আমার, ও হচ্ছে রিয়াসাত, আমার ছোটবেলার বন্ধু, একদম ওই ময়মনসিংহ আসার পর থেকে এই মানুষটা হচ্ছে আমার সব প্রতিদিন খোঁজ রাখে, সবসময় খোঁজ রাখে। আমি কোনোদিন খোঁজ রাখতে পারি না পারি, সে আমার খোঁজ রাখে। এই যে বুঝতে পারাটা, কারণ আমরা তো একটু ভিন্ন জগতের প্রাণী যারা মিডিয়াতে কাজ করি, আমাদের খাবারের টাইম থাকে না, আমাদের ঘুমানোর টাইম থাকে না, বাড়ি ফেরার টাইম থাকে না। এই যে বুঝতে পারা বন্ধুদের যে আচরণটা, যেটা আমাদেরকে আসলে ভালো লাগা কাজ করে, কিন্তু কিছু মানুষ খুব কাছের থাকে না, যাদের আপনি ভীষণ পছন্দ করেন, আপনি চান তারা আপনার জীবনে থাকুক, কিন্তু কথায় কথায় অভিযোগ, কথায় কথায় অভিমান, কথায় কথায় না তুই তো ভুইলা গেছিস, আরে তুই তো সেলিব্রিটি, তুই তো। না, এটা সবচেয়ে বেশি করে আমার বড় দুলাভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনার আমার উপর মান অভিমানের শেষ নাই, উনি অনেক ভালোবাসে আমাকে, তাই তো। ওই যে দাওয়াত মিস করেন। এছাড়া কিছু বন্ধু থাকে যারা হচ্ছে যে কখনোই খোঁজ খবর নেয় না, বাট 4 বছর পর হঠাৎ নক দিল, হ্যাঁ আমি হয়তো মিস করে গেলাম, তারপর ফোন দিয়ে এমন ভাবে ঝাড়বে আমাকে, তো এটা এটা ওটাও অ্যানাদার এক্সপ্রেশন অফ হ্যাঁ, লাভ, হ্যাঁ, হ্যাঁ, রাইট? হ্যাঁ, এটা কিন্তু একটা একদমই ভিন্ন তাই। ভালো লাগা। হ্যাঁ, সে সে মনেই করে যে আমি নক দিছি, তুই উত্তর দিবি, তুই উত্তর দিস নাই, আমি তুই উত্তরটা দিলে আমার বন্ধুগুলোকে দেখাইতাম, নিজে দেখ বাসার সাথে মাত্রই কথা হলো, মানে এই ব্যাপারটা থাকে তাদের, সেটা ভালো, কারণ এই অধিকারটুকু তো তাদের থাকবে। তখন আমি খুব অনুনয় বিনয় করে বলি, বন্ধু দেখ এই ছিলাম, আমি একটা হয়তো শোতে ছিলাম বা যেখানে ছিলাম বলেই দিতে পারি নাই, বা সবসময় যে ইনবক্সে যাবো তা তো না, আবার এমনও হয়, আমি দেখেছি যে ও কল দিয়েছে, আচ্ছা আমি কল ব্যাক করবো, কল ব্যাক করবো। হ্যাঁ দেখা গেছে দেখা গেলো যে আরো 3 দিন পর কল ব্যাক করলাম, তখন Exactly. বললো যে আগে কল দিলে মিস করলো, সাথে সাথে কল ব্যাক করতি, এখন 3 দিন পর কল ব্যাক করলি, বা যা দেখাইলি তুই। আগে তো কল দিলে 2টা রিংও পড়তো না, ধরে ফেলাইতি, আর এখন 3 দিন লাগে কল ব্যাক। ব্যাক করতে, এটাও বলে। বাট বন্ধু ছাড়া লাইফ হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, এবং সেটা অনেক মজার, মানে এই সবকিছু মিলেই তো আমাদের আসলে জীবন, হ্যাঁ জীবন বহমান। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আমরা অনেক নাটকে দেখি যে খায়রুল বাশার পশুর প্রতি, পাখির প্রতি বা প্রাণীদের প্রতি অনেক দয়ালু। ব্যক্তি জীবনে খায়রুল বাশার কি এমন? আচ্ছা, সে দর্শক অনেক প্রশ্ন করলাম, আমরা খায়রুল বাশারকে অনেক নতুনভাবে আজকে জানলাম, আরেকটু নতুনভাবে জানবো, একটু নতুনভাবে। সামনে একটা জার আছে, জারের ভিতর কি আছে এটা আপনাকে বের করতে হবে। যেটা আমাকে বলা যায় সেটা আমাকে বলবেন, আর না বলা গেলে এখানে আপনি দেখলে বুঝবেন। সিনেমার নাম থাকলে আমাকে অভিনয় করে বুঝাতে হবে, আর গান থাকলে এখানে বলে দেয়া থাকবে আপনি কিভাবে গাইবেন। এখানে কয়টা, একটা হাসতে দুইটা হাসতে তিনটা চারটা গাইবেন। পাঁচটা ডিম ছয়টা, ফুটের আগে বাচ্চা আরো গুনতে কিছু হয় না, নাই। ডিম ফুটের আগে বাচ্চা গুনতে হয় না। চলুন শুরু করি, শেষ হয়ে যাবে। কয়টা, সব কয়টাই দেখি না। ডায়লগ, কিরে দুর্জয়, তোর মনে কি দয়া মায়া নাই? আরে তোর জন্য মায়া না হোক, এ মায়া গুলারে বাঁচা, আমার হীরাচুন্নি পান না কই? আরে আয় পড়ছস, আহো বাতি যা আহো। তোমার এই তো খুঁজতাছি। নাইস 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 নাইস। নেক্সট। তো অনেকগুলা, যে কোনো গান হাসতে হাসতে গাইতে হবে। ওকে, প্রিয় একটা গান। আমার সোনার ময়না পাখি আসতে হবে। কোন বাদেশে গেলাই উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে, আমার সোনার ময়না পাখি। হেসে গাইলাম, হেসে গেলে ক্যারেক্টার উইল ফিল থাকে, আবেগ থাকে, থাকে না। সহশিল্পীর মিমিক্রি কাটটা দেখবো আজকে। আমি এটা শুনতেই মাথায় চলে আসছে আমার ফাহাদ ভাইয়ের কথা, মানে ইরফান সাজ্জাদ ভাইয়ের কথা। ইরফান সাজ্জাদ ভাই যখন মেকআপ নেয় আর কি, ওইটা একটু আমি দেখাই। Okay. হ্যাঁ, শেষ করে দিচ্ছি, কিন্তু এখানে শেষ হয় না। হ্যাঁ, ও আচ্ছা। মোটামুটি এটা চলতে একটু থাকে। চুল নিয়ে concern হ্যাঁ, খুব। একদম 1 by 1, মানে একটা বিজ্ঞাপন দেখতাম যে প্রতিটা মশলা, দানাদার মশলার প্রতিটা বীজ গুনে দানায় গুনে থাকে আসলে, অসাধারণ, হ্যাঁ, হ্যাঁ, ওরকম। বীজ গুনে, হ্যাঁ, বিশুদ্ধতম বীজ দিয়ে আসলে এটা করা। তো উনি ওনার যখন মেকআপ নেন তখন উনি একদম একদম প্রিসাইজলি।
ওকে লাস্ট ওয়ান ইরফান সাদাত ভাই দেখলে লাভ ইউ বদ্দা আর সাথ গয়া বদ্দা লাভ ইউ। রাগের অভিনয়, রাগ করে হোস্টকে বকা দেন, মানে এইসব কি রাখেন আপনি? মানে এই গরুর ডাক, তারপর আপনার কাউকে মিমিক্রি করে দেখুন, এগুলো তো নিতে পারে না আজকাল অনেকে। আপনার কেন মনে হচ্ছে যেগুলো আমি রাখি? আপনি এগুলো কেন, আপনি কি করতেছেন না করতেছেন, আপনি এটা দেখে করবেন না, বুঝে করবেন না, বুঝে করতেছেন না? আমার সেকশন তো এটা, আমার সেকশন তো ওইটা না হলে আপনি এটা কেন বললেন? এটা হ্যাঁ করতে কেন আমাকে বললেন? বলতে পারলা হয়েছে, কারণ ওটার জন্য আমি পেমেন্ট পাবো, এটা রাখার জন্য তো আমি পেমেন্ট পাবো না, এটা আমি রাখি নাই। তা আপনি কিসের জন্য পেমেন্ট পাবেন সেই ব্যাপারে আপনি দায়িত্বশীল থাকবেন না? কোন কোন ব্যাপার আছে এখানে, কি কি লেখা, গরুর ডাক দিতে হবে, মিমিক্রি করে দেখাতে হবে অমুককে তমুককে, এগুলো কি মানে আপনি বুঝা করবেন না? কোন আপনি? প্রাণীর ডাক হলে আপনি খুশি হইতেন? হ্যাঁ, কোন প্রাণীর ডাক কেন আমাকে ডাকতে হবে? আমি কথা বলতে পারি না? আমার কথা আমি কথা বলবো এখানে, আপনি তো মানুষ এসব ছাড়েন, ঠিক হয়ে যান, বুঝছেন? আচ্ছা এটা ছাড়লাম তো একটা কাজ করেন, সেই কাজটা বুঝে শুনে বাসার করেন। ভাই শুনেন। না না, ঠিক এখানে আছে, একজনকে ডেকে আপনি না, এরকম cool down, বলবেন, cool আমি down। এমন জানলে ওকে ঠিক আছে। অসাধারণ পারফরমেন্স, দুর্দান্ত অনুভূতি, আই এম সো হ্যাপি। সো দর্শক, আমি তো হাসতে হাসতে আমার চোখে পানি চলে আসছে। অসাধারণ, দ্যাটস ওয়াই ইউ আর এন্টারটেইনার। থ্যাংক ইউ। এটার জন্য আমরা একটা স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট দিতে চাই প্রাণ লেয়ারের পক্ষ থেকে, ঈদের gift। থ্যাংক ইউ। আমাদের এখানে আসার অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা একটু আমরা শুনতে চাই, কারণ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ অংশে চলে এসেছি। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হলো, এই শোটা খুব মজাই লাগলো, প্রশ্নগুলো বেশ ভালোই ছিল। তারপর এখানে যেইটা নিয়ে আপনাকে বকাঝকা করলাম, তা আসলে না, আমার কাছে ব্যাপারটা বেশ ভালো ফান মনে হলো। আর স্টেজটা খুবই ভালো, অনেক বড় স্টুডিও, তো সব মিলিয়ে ফিলিং গুড। থ্যাংকস টু ইউ, আমাদের সময় দিয়েছেন ঈদের মধ্যে, আর থ্যাংকস টু RTV, আমাদের গল্প করার সুযোগ করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, আর ঈদ মুবারক। টিভিকে ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, ঈদ তো শেষ, ঈদের আনন্দ এবং আমেজ রয়ে যাক সারা বছর। আগামীতে হয়তো আবারও দেখা হবে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। সে অবধি ভালো থাকুন, RTV সঙ্গেই থাকুন।